যেখানেই খনিজ সেখানেই নজর ট্রাম্পের। ইউক্রেন থেকে ভেনেজুয়েলা, পাকিস্তান থেকে মধ্যপ্রাচ্য, তেল, গ্যাস আর দুর্লভ খনিজের সন্ধানে আমেরিকা যেন ছুটছে দিক বিদিক। আর এবার নজর পড়েছে বরফে ঢাকা এক শান্ত দ্বীপ গ্রিনল্যান্ডে। জানেন কি, অতীতেও একবার যুক্তরাষ্ট্র এই গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিল। প্রথমে হ্যারি ট্রুম্যান, পরে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন আবার ডেনমার্ক এই বরফের রাজ্যে সেনা, যুদ্ধজাহাজ আর নতুন প্রতিরক্ষা সদর দপ্তর গড়ে তুলছে? তবে কি আবারও গ্রিনল্যান্ডকে ৫১তম স্টেট করতে চায় আমেরিকা, নাকি নতুন এক ঠান্ডা যুদ্ধের ক্ষেত্র হয়ে উঠছে গ্রিনল্যান্ড? বিস্তারিত তুলে ধরব এবারের প্রতিবেদনে। গ্রিনল্যান্ড কোথায়? কেন গ্রিনল্যান্ডে নজর চীন, রাশিয়া, আমেরিকার? মানচিত্রে দেখলে মনে হবে গ্রিনল্যান্ড যেন পৃথিবীর চূড়ায় বসে থাকা এক বিশাল বরফের পাহাড়। কিন্তু এই বরফের নিচেই লুকিয়ে আছে ইতিহাস, কৌশল আর এক নতুন ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার গল্প। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, আয়তনে প্রায় ২১ লাখ বর্গ কিলোমিটার, যার প্রায় ৮০% বরফে ঢাকা। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা মহাদেশের অংশ, কিন্তু রাজনৈতিকভাবে যুক্ত ইউরোপের দেশ ডেনমার্কের সঙ্গে। এর পশ্চিমে কানাডা, পূর্বে আইসল্যান্ড আর উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর। অর্থাৎ গ্রিনল্যান্ড ঠিক সেই জায়গায় যেখানে উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি সেতু গড়ে উঠেছে। এ কারণেই এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮ শতকের দিকে ডেনমার্ক আনুষ্ঠানিকভাবে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ নেয়। ১৮১৪ সালে এটি পুরোপুরি ড্যানিশ উপনিবেশ হয়ে যায়। ১৯৫৩ সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে নিজের রাজ্যের অংশ হিসেবে ঘোষণা করে। অর্থাৎ এটি আর উপনিবেশ নয়, বরং ডেনমার্ক রাজ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে এটি স্বায়ত্তশাসিত অঞ্চল, অর্থাৎ তাদের নিজস্ব সংসদ আছে, নিজস্ব প্রধানমন্ত্রী আছে এবং তারা নিজেরা শিক্ষা, স্বাস্থ্য, প্রাকৃতিক সম্পদ ও অভ্যন্তরীণ নীতি নিয়ন্ত্রণ করে। এর রাজধানী নুক। তবে পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ও মুদ্রা ব্যবস্থা এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে। আর সে কারণেই মার্কিন সেনা ঘাঁটি, প্রতিরক্ষা পরিকল্পনা বা ন্যাটোর উপস্থিতি বিষয়ে সিদ্ধান্ত নেয় কোপেনহেগেন। কেন সবাই চায় গ্রিনল্যান্ডকে? গ্রিনল্যান্ড এখন হয়ে উঠেছে এক কৌশলগত হীরকভূমি। এখান থেকে রাশিয়ার নৌবাহিনী, চীনের জাহাজ, এমনকি ইউরোপ আমেরিকার আকাশপথ পর্যন্ত নজরদারি করা যায়। সেই সঙ্গে এখানে তেল, গ্যাস ও বিরল খনিজ থাকায় এটি অর্থনৈতিক দিক থেকেও অপরিসীম গুরুত্বপূর্ণ। এ কারণেই আমেরিকা চাইছে সামরিক উপস্থিতি বাড়াতে, চীন খুঁজছে বিনিয়োগের সুযোগ, আর ডেনমার্ক চাইছে নিয়ন্ত্রণ বজায় রাখতে। গ্রিনল্যান্ডে ডেনমার্কের প্রতিরক্ষা ঘোষণা। সম্প্রতি গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে $৪.২ বিলিয়ন অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে ডেনমার্ক। এখানেই থামেনি তারা। যুক্তরাষ্ট্র থেকে আরও ১৬টি নতুন F-35 যুদ্ধবিমান কিনছে, যার মূল্য প্রায় $৪.৫ বিলিয়ন। এতে দেশটির আধুনিক জেটের সংখ্যা দাঁড়াবে ৪৩টি। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রলস লুন্ড পাউলসেন বলেন, আমরা এই অঞ্চলে ড্যানিশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছি। তাদের নতুন পরিকল্পনায় থাকছে ২টি নতুন আর্কটিক জাহাজ, ড্রোন ও সমুদ্র পর্যবেক্ষণ বিমান, সতর্কতা র্যাডার সিস্টেম এবং গ্রিনল্যান্ডের রাজধানী নুকে নতুন আর্কটিক কমান্ড সদর দপ্তর। ডেনমার্কের সেনাপ্রধান মাইকেল হাইলগার্ড বলেছেন, সশস্ত্র বাহিনীর কাজ হল রাজ্যের সব অংশে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে ন্যাটোর আওতায় গ্রিনল্যান্ড, ফ্যারো দ্বীপ ও ডেনমার্ককে রক্ষা করা। এমনকি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে স্থাপন করা হচ্ছে একটি আন্ডার সি কেবল, যা শুধু যোগাযোগ নয়, ন্যাটোর প্রতিরোধ ব্যবস্থার অংশ। তবে ডেনমার্কের এই প্রস্তুতির পেছনে যে বড় ছায়াটি আছে সেটি ওয়াশিংটন। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রকাশ্যে বলেছেন, গ্রিনল্যান্ড আমাদের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের পুনরুজ্জীবিত স্বপ্ন।
2009 সালে হঠাৎ বিশ্বজুড়ে হইচই, কারণ ট্রাম্প ঘোষণা দেন আমরা গ্রিনল্যান্ড কিনতে চাই। ডেনমার্কের প্রধানমন্ত্রী সরাসরি বলেন এটা একেবারে অযৌক্তিক। এরপর ক্ষুব্ধ হয়ে ট্রাম্প কোপেনহেগেন সফরই বাতিল করে দেন। তবে ট্রাম্পের হাস্যকর শোনানো মন্তব্যের ভেতরে ছিল এক কৌশলগত বার্তা। আসলে তিনি শুধু দ্বীপ নয়, আর্কটিকের ভবিষ্যৎ কিনতে চেয়েছিলেন। কারণ বরফ গলছে, আর সেই বরফ গলেই দেখা দিচ্ছে তেল, গ্যাস, ইউরেনিয়াম ও বিরল খনিজের ভাণ্ডার। সাথে খুলছে নতুন শিপিং লেন, যা উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথ। কিন্তু ইতিহাসে ফিরে তাকালে দেখা যায় গ্রিনল্যান্ড কেনার স্বপ্ন কিন্তু প্রথম দেখেছিলেন হ্যারি ট্রুম্যান 1946 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তিনি ডেনমার্ককে $10 কোটি প্রস্তাব দেন গ্রিনল্যান্ড বিক্রি করতে, আজকের হিসেবে যার মূল্য প্রায় $1 বিলিয়ন। এমনকি ট্রুম্যান চেয়েছিলেন প্রয়োজনে আলাস্কার একটি অংশ বিনিময়ে দিতে। কেন ট্রুম্যানের এত আগ্রহ ছিল? কারণ গ্রিনল্যান্ডের অবস্থানই তার শক্তি। এটি ঠিক উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে, যেখানে তৈরি করা যায় এক অপরাজেয় সামরিক ও রাডার ঘাঁটি। তখনই যুক্তরাষ্ট্র সেখানে গড়ে তোলে একটি এয়ারবেস, যা ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিপরীতে এক নজরদারি পোস্ট হিসেবে কাজ করত। ঠান্ডা যুদ্ধের উত্তরাধিকার ও নতুন প্রতিযোগিতা। সেই ঠান্ডা যুদ্ধ শেষ হলেও প্রতিযোগিতা শেষ হয়নি। আজও গ্রিনল্যান্ডে রয়েছে যুক্তরাষ্ট্রের বিশাল র্যাডার ঘাঁটি, স্পেস সুবিধা ও সেনা উপস্থিতি। কিন্তু এখন প্রতিদ্বন্দ্বিতা শুধু রাশিয়ার সঙ্গে নয়, চীনের সঙ্গেও। চীন চাইছে গ্রিনল্যান্ডে খনিজ উত্তোলন ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে, যেখানে যুক্তরাষ্ট্র আশঙ্কা করে এটি আর্কটিকে চীনের পা রাখার প্রথম ধাপ। অন্যদিকে রাশিয়া আর্কটিক বরাবর নতুন ঘাঁটি, পরমাণু সাবমেরিন ও আইস ব্রেকার জাহাজ মোতায়েন করছে। ফলে আর্কটিক এখন নতুন করে গরম হয়ে উঠছে, যদিও তার সবই বরফের নিচে। গ্রিনল্যান্ড এখন আর নিছক বরফের দ্বীপ নয়, এটি এক ভূ রাজনৈতিক চৌরাস্তা, যেখানে মিলেছে 3 মহাদেশের স্বার্থ: আমেরিকা, ইউরোপ আর এশিয়া। এর উত্তর পূর্বে রাশিয়ার প্রভাব, দক্ষিণে আটলান্টিক নৌপথ, আর পশ্চিমে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমা। অর্থাৎ এই দ্বীপ যার হাতে থাকবে, সেই নিয়ন্ত্রণ করবে নতুন আর্কটিক সাম্রাজ্য। আজ ডেনমার্ক বলছে তারা শুধু নিজস্ব নিরাপত্তা জোরদার করছে, কিন্তু বাস্তবতা হলো ন্যাটো ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য। অন্যদিকে ট্রাম্প এখনো মনে করেন গ্রিনল্যান্ডের 57,000 মানুষ আমাদের সঙ্গে থাকতে চায়। তাহলে কি একদিন গ্রিনল্যান্ডে সত্যি আমেরিকার পতাকা উড়বে, নাকি এই বরফের দ্বীপই হয়ে উঠবে নতুন ঠান্ডা যুদ্ধের কেন্দ্রবিন্দু? দর্শক, আপনাদের মতামত জানান। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।